এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। শীতকালের ছুটির দিনগুলো ঘরে বসে কাটাতে সত্যি ভীষণ খারাপ লাগে, কারণ শীত মানেই হই হুল্লোড়, মজা, আনন্দ আর একরাশ পিকনিকের মজা। সেই আনন্দ উপভোগ করে নেওয়ার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে, আর সেখানে গিয়েই করে নেব বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারি হলো আমাদের এখানকার একটি অ্যান্টিক পিস, যেখানে গেলে মন তো ভালো হবেই আর আনন্দ করে কেটে যাবে সারা দিনটা। আমরাও চলে এসেছি বেঙ্গল সাফারির সামনে। বেঙ্গল সাফারির আশপাশটা সাজানো হয়েছে দারুণ সুন্দর করে। কচি কাচাদের হাইট মাপার জন্যেও কিন্তু রাখা হয়েছে একটা ইউনিক জায়গা। প্রথমেই আমরা করে নেব সাফারি, আর এই হচ্ছে সাফারি বাসগুলি। তোমরা কিন্তু অনলাইন বুকিংও করে নিতে পারো, আবার অফলাইন বুকিংও করতে পারো। আমরা অবশ্যই অনলাইনে বুক করে নিয়েছিলাম আমাদের সাফারিটি। আমরা করে নিয়েছিলাম গ্র্যান্ড সাফারি, যার মধ্যে ইনক্লুডেড ছিল ডিয়ার, বিয়ার, লেপার্ড এবং টাইগার সাফারি। তোমরা কিন্তু ইন্ডিভিজুয়ালিও এই সাফারিগুলো বুক করতে পারো, অথবা যদি মনে করো সাফারি করবে না, শুধু পার্কটা ঘুরে দেখবে, তার জন্য লাগবে তোমাদের মাত্র 50 টাকা এন্ট্রি ফি হিসাবে। আর আমরা যেহেতু গ্র্যান্ড সাফারি করে নিয়েছিলাম, তার জন্য লেগেছিল আমাদের 400 টাকা মাথা পিছু, আর এন্ট্রি ফি হিসাবে লেগেছিল 50 টাকা করে। তোমাদের কাছে যদি সাফারির টিকিট থাকে, তাহলে পার্কে এন্ট্রি নিয়েই তোমাদের সাফারিটা করে ফেলতে হবে ঝটপট। আর সেই জন্য তোমাদের একটি জায়গা রয়েছে, সেখান থেকে নিয়ে নিতে হবে তোমাদের বাসের নাম্বার, এবং তার সাথেই দেওয়া থাকবে তোমার সিট নাম্বার। আমরা চলে এসেছি আমাদের বাসে, আর সিট নাম্বারটাও ছিল একদম প্রথমের দিকে। ছটপট রেডি হয়ে নিয়ে বাস আমাদের চলতে শুরু করলো সাফারির উদ্দেশ্যে। আর অবশ্যই ব্লগটা স্কিপ করো না, কারণ দারুণ মজা কিন্তু আসতে চলেছে। সাফারির প্রত্যেকটা মুহূর্ত থাকবে শুধুমাত্র তোমাদের জন্য। দেখতে দেখতেই শুরু হয়ে গেল আমাদের গ্র্যান্ড সাফারি। আমি কিন্তু সাজেস্ট করব তোমরা অনলাইনেই সাফারির টিকিট বুক করে নিও, নইলে কিন্তু এখানে এসে টিকিট কাটলে অ্যাভেলেবিলিটির উপর তোমাদের ডিপেন্ড করে থাকতে হবে অনেকটাই। সাফারির কিন্তু বেশ কয়েকটি টাইমিং রয়েছে, সেটা তোমরা অনলাইনে চেক করে নিতে পারো। প্রথমেই আমরা করে নেব ডিয়ার সাফারি। ঘন অরণ্যের মধ্যে চলতে চলতে হরিণ বাবাজির দর্শন না পেলেও পেয়ে গেলাম ময়ূরের দর্শন। ছানা পোনা নিয়ে ময়ূর বাবাজি রোদ পোহাতেই ব্যস্ত, আর তার সৌন্দর্য ছিল অসাধারণ। প্রত্যেকটি সাফারির এরিয়াই কিন্তু বেশ বড় আর ঘন জঙ্গলে পরিপূর্ণ, তাই সজাগ দৃষ্টি রেখে এগিয়ে যেতে হবে সামনের দিকে। হঠাৎ করে দেখা পেয়ে গেলাম হরিণ বাবাজিদের। তারা কিন্তু শীতের দুপুরে রোদ পোহাতেই ব্যস্ত। আমাদের দেখে একটুও ভয় পেল না, আবার দৌড়ে পালানোরও চেষ্টা করল না। নিজের সহজাত ভাবভঙ্গি নিয়েই বসে রইল এক জায়গায়। তারপরেই দেখে নিলাম আরও বেশ কিছু ময়ূর। আমাদের সাফারিটা শুরু হলো কিন্তু অসাধারণভাবে। চলো দেখা যাক সামনে আরও কি কি অপেক্ষা করে আছে আমাদের জন্য। গভীর অরণ্যে সজাগ দৃষ্টি রেখে এগিয়ে চললাম সামনের দিকে। বারবার ভালোভাবে দেখে নিতে থাকলাম চারপাশটা, কারণ জঙ্গলে কে কোথায় চুপি সারে লুকিয়ে বসে আমাদের দেখছে, সেইটা কিন্তু আমরা টেরটি পাবো না। হঠাৎ করেই চোখে পড়ে গেল আমাদের হাতি মহারাজকে।
গজদন্ত মহারাজ সামনেই চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন। গাড়িটা তার কাছে থামতেই বেশ বিরক্ত হলেন উনি, কারণ এইটা ওনার একান্ত নিজস্ব সময়। একটু জল খাবে, খাবার খাবে, স্নান করবে, কিন্তু সেটারও কোনো প্রাইভেসি নেই। চলে এসেছে মানুষজন তাকে দর্শন করে নিতে। উফ, কি অসাধারণ মুহূর্ত। কিন্তু একটু এগিয়েই বুঝতে পারলাম ওনার সাথে রয়েছেন ওনার মাহুত বাবাজি। হাতি মহারাজকে দেখার সঙ্গে সঙ্গেই সবাই কিন্তু বাসে চঞ্চল হয়ে উঠল, নিজের মুঠো ফোনে তার একটি ছবি বা ভিডিও ধরে রাখার জন্য। কিন্তু হাতি মহারাজের পায়ে শিকল দেখে আমার কিন্তু মনটা হয়ে গেল বেশ খারাপ। যেখানে স্বাধীনতা নেই সেখানে থাকাটা তো একটু দুষ্কর বটেই। যাই হোক, হাতি মহারাজকে পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম সামনের দিকে, নেক্সট সাফারির উদ্দেশ্যে। এই সাফারিগুলো কিন্তু খুব সতর্কতার সাথে করানো হয়। এখানে দুটি গেট থাকে, একটি গেট খোলা হবে, তারপর আপনি চলে আসবেন গাড়ি নিয়ে ভেতরে। সঙ্গে সঙ্গেই পিছনের গেটটি বন্ধ করে দিয়ে সামনের গেটটি খুলে দেওয়া হবে, আর সেই গেট পেরিয়ে চলে যাবে তোমরা নেক্সট সাফারির উদ্দেশ্যে। আমরা চলে এলাম ডিয়ার সাফারি কমপ্লিট করে বিয়ার সাফারি করতে। আর বিয়ার বাবাজি অর্থাৎ ভল্লুক বাবাজি একদম বসে রয়েছেন গেটের পাশে, মানে সুযোগ পেলেই বাইরে চম্পট দেবেন এই আশাতে। দেখুন কি মিষ্টি মিষ্টি করে তাকিয়ে রয়েছে বাইরের দিকে, আর আমাদের গাড়ি দেখেই ইতিউতি হাঁটা চলা শুরু করে দিল। সেই মুহূর্ত রইল তোমাদের জন্য। প্রথমে মনে হয় ভাল্লুক বাবাজি ভেবেছিলেন এই মানুষগুলো ঝটপট এখান থেকে চলে যাবে, কিন্তু যখন দেখলো এরা তো পুরো নাছোড় বান্দা বস, তখন চুপচাপ বসে পড়ল একটা জায়গায়। ভাবলো এইবার বোধহয় মানুষের দলের হাত থেকে পাওয়া যাবে নিষ্কৃতি। কিন্তু আমরাও বড় জেদি, তাকে দেখতে পেয়ে হইচই পড়ে গেছিল আমাদের বাসের মধ্যে, আর চুপচাপ আমরাও দাঁড়িয়ে থাকলাম তার কার্যকলাপ দেখার জন্য। ভালুক বাবাজি যখন দেখলো এই মানুষগুলো এখান থেকে নড়বে না যতক্ষণ না সে সরে যাচ্ছে, অবশেষে সেটাই হলো, ক্যামেরা ফ্রেমের বাইরে চলে গেলেন তিনি। আমরাও চলে এলাম একটু এগিয়ে নেক্সট আরেকজন ভাল্লুক বাবাজির দর্শন করে নিতে, কিন্তু তিনি শীত ঘুম দিতেই ব্যস্ত। আমাদের ভাল্লুক সাফারি তো কমপ্লিট। এইবার এখান থেকে চলে যাওয়ার পালা নেক্সট সাফারি করার উদ্দেশ্যে। নেক্সট কি সাফারি করব সেটা কি তোমরা জানো? চলো দেখে নি নেক্সট সাফারি কি আছে আমাদের। অবভিয়াসলি লেপার্ড সাফারি। ওই যে দেখো দুটি গেট দেখা যাচ্ছে, একটি গেট খুলে স্বাগত জানানো হলো আমাদের, তারপরে আরেকটি গেট খোলার পর চলে এলাম ভিতরে। বেশ কিছুটা যাওয়ার পরেই গাছপালার মধ্যে চুপচাপ বসে থাকতে দেখলাম লেপার্ড বাবাজিকে। উনি কিন্তু জেগেই আছেন, কিন্তু একদম চুপ করে ওত পেতে বসে আছেন। যদি ওনাকে দেখার জন্য কোনো একজন ভুলোভালা মানুষ নেমে পড়ে রাস্তায়, ব্যাস চঞ্চল হয়ে উঠবেন তিনি। বেশ খানিকক্ষণ ধরে তাকে পর্যবেক্ষণ করে এগিয়ে চললাম সামনের দিকে, আর তখনই দেখতে পেলাম আরেকজন লেপার্ড মহারাজকে। দেখতেই পাচ্ছ কি আর্ট নিয়ে বসে রয়েছে, আর দেখো জঙ্গলের সাথে এমনভাবেই মিশে রয়েছে যে ওনাকে খুঁজে পাওয়া হবে মহাভার, মানে হঠাৎ করে চোখেই পড়ছে না লেপার্ড বাবাজিকে। দেখতে দেখতেই শেষ হয়ে গেল আমাদের লেপার্ড সাফারিও। এরপরে বেশ অনেকটা চলতে লাগলাম জঙ্গলের ভিতর দিয়ে। মনে হচ্ছিল টাইগার সাফারি তো হওয়ার কথা, কিন্তু তার তো কোনো নাম নিশান চোখে পড়ছে না আমাদের। শুধু চারপাশে জঙ্গল আর জঙ্গল,
হঠাৎ করেই দেখতে পেলাম এই গেটটিকে, আর মনটা জাস্ট নেচে উঠল, কারণ শুরু হয়ে গেল আমাদের টাইগার সাফারি অর্থাৎ রয়্যাল বেঙ্গল সাফারি। প্রত্যেকটা সাফারি কিন্তু অসাধারণ। তার মধ্যে আমার সব থেকে প্রিয় হলো এই রয়্যাল বেঙ্গল সাফারিটি, কারণ বাঘ মামার দর্শন করার মজাটাই কিন্তু আলাদা। সামনেই দেখতে পেলাম একটি সাফারি ভ্যান খুব ধীর গতিতে এগিয়ে চলছে। আমরাও উৎসুক হয়ে দেখতে লাগলাম আশপাশটা, কোথায় যে কি। হঠাৎ করেই চোখের লেন্সে ধরা পড়ে গেল বাঘ মামা। তিনি জঙ্গলের মধ্যে একদম চুপচাপ বসে রয়েছেন আর ইতিউতি চেয়ে বেড়াচ্ছেন, কারণ তার চারপাশেই রয়েছে অনেকগুলো সাফারি ভ্যান। সবাই তার আশ্চর্য রূপ দেখতেই ব্যস্ত, আর তিনিও একদম তীক্ষ্ণ চোখে পরখ করে নিচ্ছে প্রত্যেকটি সাফারি ভ্যানকে। আমরা কিন্তু এর আগেও আরেকবার বেঙ্গল সাফারিতে চলে এসেছিলাম, সেটা অনেক দিন আগেকার কথা। সেই সময় বাঘ বাবাজি এরম চুপচাপ কিন্তু বসেছিল না, একদম হেঁটে বেড়াচ্ছিল আমাদের গাড়ির আশেপাশে। সেই মুহূর্তটাও ছিল কিন্তু অসাধারণ। এখানে দেখে নিলাম সাদা বাঘ মামাকে, আর তিনি রয়েছেন খাঁচার ভেতরে, কিন্তু অস্থির পদক্ষেপে ঘুরে বেড়াচ্ছেন এপাশ থেকে ওপাশ। খুবই বিরক্ত যে হয়েছেন সেটা তো বুঝতেই পারছি, অথবা খাবার হজম করছেন দুপুরের। বেশ অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করার পর বাঘ মামার পায়ে মনে হয় ব্যথা হয়ে গেছিল, তাই উনি পড়লেন বসে। আর সেই সঙ্গে শেষ হলো আমাদের গ্র্যান্ড সাফারি। এরপরে কিন্তু আমাদের বলা হলো যারা কিনা এই জুটা ঘুরে দেখতে চান তারা নেমে যান, আর যারা ঘুরে দেখবেন না তারা অবশ্যই চলে যাবেন যেখান থেকে বাস ছাড়া হয়েছে, মানে বাস টার্মিনালে। তো আমরা মাঝখানেই নেমে গেছিলাম, কারণ ঘুরে দেখে নেব এই দারুণ সুন্দর জুটা। এখানে যে কত রকমের পাখি রয়েছে তার কিন্তু ইয়ত্তা নেই, আর তাদের যে অসাধারণ ভাবভঙ্গি সেটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না। এই জু কাম পার্কটি কিন্তু খুব সুন্দর করে মেনটেন করা হয়েছে। চারিদিকটা ছিল নিট অ্যান্ড ক্লিন, আর পাখিগুলোও ছিল অসাধারণ। তাদের কলকাকলিতে ভরে ছিল আশপাশটা। তোমরা যারা এখানে আসবে তারা কিন্তু মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় হাতে নিয়ে তবেই আসবে। শুধু সাফারি করলেই কিন্তু সবটা দেখা কমপ্লিট হবে না। পুরো পার্কটা ঘুরে দেখতে অন্তত পক্ষে তোমাদের 2 ঘন্টা সময় তো লেগেই যাবে, তাই অবশ্যই হাতে সময় নিয়ে আসবে। কলকাতার মানুষজন যারা কিনা চলে আসো শিলিগুড়িতে ট্রেন ধরার উদ্দেশ্যে, আর ভাবো একটা দিন কি করে সময়টা কাটাবে, তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারো এই বেঙ্গল সাফারিতে। অবশ্যই কলকাতাতে রয়েছে আলিপুর চিড়িয়াখানা, কিন্তু এই চিড়িয়াখানাটিও কিন্তু কম কিছু নয়। আসলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তার সাথে যদি করে নাও এই দারুণ গ্র্যান্ড সাফারিটি, তাহলে কিন্তু কথা দিতে পারি মন ভরে যাবে তোমাদের, এতটুকু নিরাশ হবে না। এখানে শকুন বাবাজিরা পুরো সংসার নিয়ে বসে পড়েছেন। তারপরেই দেখে নিলাম এই ময়াল সাপগুলোকে, মানে কি অসাধারণ এদের কাণ্ড কারখানা, মানে জাস্ট অসাধারণ। আর কি মোটা সোটা দেখতে পাচ্ছ, ওরা কিন্তু শীতের জন্যই একদম কাছে এসে বসে রয়েছে, রোদ পোয়াচ্ছে, আর গুটি গুটি চোখে দেখে নিচ্ছে আমাদেরকে। এখানে এই সাপটি একদমই ঘুমিয়ে নেই, চারপাশটা দেখে নিতেই ব্যস্ত। সেই মুহূর্ত রইল তোমাদের জন্য।
আর একে দেখে আমার তো সারা গায়ে কাঁটা দিয়ে উঠছিল। জাস্ট অসাধারণ। এই সাপটির গতিবিধি অসাধারণ করে ক্যাপচার করেছে তোমাদের বন্ধু সঞ্জীব। গায়ে যেন কাঁটা দিয়ে উঠছিল, মনে হচ্ছে যেন একদম সামনেই রয়েছে ও আমাদের। আর ক্যামেরা আর সাপটির মাঝখানে কোনো যেন কাচের দেওয়াল নেই, এক্ষুনি যেন সে বেরিয়ে আসবে আমাদেরই সামনে। আমার এই ভিডিওটি করতে গিয়ে সত্যি গাটা যেন শিরশির করে উঠছিল, কারণ আমি খুব ভয় পাই এই জিনিসটাকে। মানে যতটা সম্ভব ওদের থেকে দূরত্ব বজায় করে থাকতেই ভালোবাসি আমি। এখানেও রয়েছেন আর একজন ময়াল মহারাজ। এনারও কিন্তু কাণ্ড কারখানা ছিল অসাধারণ। ইনি জাস্ট চেষ্টা করছিলেন এই কাচের বেড়াজালটিকে ভেঙে দেওয়ার, আর তারপরে সদর্পে বেরিয়ে আসার চেষ্টায় ছিলেন ইনি। সত্যি গায়ে কাটা দিচ্ছে, আর এত রিয়েলিস্টিক ভিডিও জাস্ট ভাবা যায় না। এই ভিডিওটি করতে বসে সত্যি বারবার কেঁপে উঠেছি আমি, কারণ তো এদের কাণ্ড কারখানা, আর দ্বিতীয়ত যেন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ বুঝতে পারা যাচ্ছে এই ভিডিওতে এদের। আর ওই যে বললাম বিভৎস ভয় পাই আমি এদেরকে, তাই বারবার কেঁপে উঠছিলাম, কথা জড়িয়ে যাচ্ছিল, রিটেক নিতে হচ্ছিল বারবার। তোমাদের বন্ধু সঞ্জীবের ক্যামেরায় সব কিছু ক্যাপচার করার যে দক্ষতা আছে সেইটাকে কিন্তু স্যালিউট জানাই, কারণ প্রত্যেকটা মুহূর্ত যেভাবে ও ক্যাপচার করেছে তাতে কিন্তু মনে হচ্ছে আমি যেন ঘরে বসে এডিট করছি না, একদম এখনও আমি বসে রয়েছি বেঙ্গল সাফারিতে, ঘুরে দেখে নিচ্ছি সব কিছু, আর সেই মুহূর্ত ভাগ করে নিচ্ছি তোমাদের সাথে। এখানে কিন্তু সত্যি তোমাদের আসলে ভীষণ ভালো লাগবে, তাই যারা এখনও বেঙ্গল সাফারি ঘুরে দেখোনি তাদেরকে বলছি, ঘরে বসে না থেকে এই শীতের দুপুরে দারুণ একটি জায়গা যদি ঘুরে আসতে চাও তাহলে অবশ্যই চলে এসো বেঙ্গল সাফারিতে। আশা করি ভালো লাগবে আর মন জাস্ট ভরে যাবে। এখানে দেখে নিলাম আরও কিছু হরিণ বাবাজিদের, তারা আমাদের যেন দেখেও পাত্তা দিল না। আর এখানে রয়েছে বেশ কিছু পুচকু হরিণ সোনা, যারা কিনা রোদ পোহাতে ব্যস্ত। দেখতে দেখতেই ঘোরা হয়ে গেল আমাদের বেঙ্গল সাফারির জুয়ের পর্বটি। এইবার ঘুরে দেখে নেব পার্কটি, কারণ বেঙ্গল সাফারি কিন্তু খুব সুন্দর করে সাজানো একটি জায়গা। এখানে কিন্তু বন্ধু বান্ধবদের সাথে বা ফ্যামিলি মেম্বারদের সাথে চুটিয়ে বসে আড্ডা দিতেও বেশ ভালো লাগবে। নিয়ে নিলাম কফি, আর আমাদের ছোট্ট ব্লগার নিয়ে নিল আইসক্রিম। হালকা কিছু জলযোগ সেরেই আমরা চলে গেলাম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসের সামনে। এর জন্য কিন্তু তোমাদের আলাদা করে টিকিট করে নিতে হবে। আর এখানে রয়েছে ঘড়িয়াল এবং কুমির বাবাজি, কিন্তু তাদেরকে যদি তোমরা বিরক্ত করো বা যদি কোনো প্লাস্টিকের বোতল বা ইট ছুঁড়ে ওদেরকে ডিস্টার্ব করো তাহলে কিন্তু তোমাদের 5,000 টাকা জরিমানা দিতে হতে পারে। তাই দুষ্টু বুদ্ধি যদি মাথায় থেকে থাকে সেইটা একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, নইলে প্রবলেম ফেস করতে চলেছ বস। আর পাহারাও রয়েছে কিন্তু জোরদার করে। অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিগুলো করার জন্য তোমাদের আলাদা করে টিকিট কেটে নিতে হবে, কিন্তু আমরা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি আজকে করিনি, কিন্তু ঘুরে রেখে নিয়েছি এই সুন্দর ট্রি হাউসটি।
এই ট্রি হাউসটিতে উঠতে কিন্তু কোনো এক্সট্রা মানি তোমাদের পে করতে হবে না, কিন্তু অসাধারণ এই ট্রি হাউসটি। তার উপর রয়েছে আশপাশে বাচ্চাদের জন্য অনেক অ্যাডভেঞ্চারাস দোলনা, যেগুলো কিনা বেশ অ্যাট্রাকটিভ। এখানে রয়েছে একটি টয় ট্রেনও, যার জন্য অবশ্যই তোমাদের আলাদা করে টিকিট কেটে নিতে হবে। আর এই টয় ট্রেনে চেপে তোমরা ঘুরে দেখে নিতে পারো বেঙ্গল সাফারির আশপাশটা। দেখো, আমিও হয়ে গেছি ছোট্ট একটি বাচ্চা, তাই উঠে পড়েছি অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করে নিতে। আমার তো বেশ লেগেছে এখানে এসে। দেখো, সব কিছুই কিন্তু ট্রাই করে নিতে আমি পিছপা হইনি, যদিও বুড়ো বয়সে ভীমরতি আর কি, এইটাই। তবুও বেশ মজা লাগলো আমার এইসব জায়গাতে ট্রাই করে, অ্যাক্টিভিটিগুলো ট্রাই করে। এখানেও দেখো বাচ্চাদের সাথে পাল্লা দিয়ে আমিও অ্যাক্টিভিটিগুলো ট্রাই করে নিচ্ছি, যদিও ওদের মতো অতটাও স্বতঃস্ফূর্তভাবে করতে পারছি না, কিন্তু যাই হোক ট্রাই করে আমার কিন্তু বেশ মজাই লেগেছে। আর এখানে দেখো ট্রাই করা শেষ হয়ে গেল। তারপরে আমি, বৌদি আর পুচকে ব্লগার চড়ে নিয়েছিলাম ঢেউ কুচকুচ। পৌঁছে গিয়েছিলাম সেই ছোটবেলাতে। দারুণ এনজয় করে কাটিয়েছি আমরা এই গোটা একটা দিন। দেখতে দেখতে সময় হয়ে গেল ব্লগটা শেষ করার, তাই ব্লগটা এখানেই শেষ করছি। আর ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ETL-কে। বেল বাটন প্রেস করে দিও পরবর্তী ব্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। আজ তবে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ব্লগে। মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।